ট্রেডিং স্ট্র্যাটেজির আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, অনেকেই বারে বারে আমাকে মেসেজ করেছেন, যে কমেন্টে লিখেছেন যে ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিস নিয়ে একটা ভিডিও করার। তো ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিস নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি। আপনারা থাম্বনেলে ঠিকই পড়েছেন। যদি যে কোনো ধরনের আপনারা ট্রেডিং করতে চাইছেন, ওপেন ইন্টারেস্ট কিন্তু সেই ধরনের ট্রেডিংয়ে আপনাকে সাহায্য করবে। যেমন মনে করুন, আপনি এখানে কিন্তু স্ক্যাল্পিং এদের কথা আমি বলছি না, ইন্ট্রাডে ট্রেড করতে চলেছেন, আপনাকে সাহায্য করবে। আপনি অপশন ট্রেড করতে চলেছেন, আপনাকে সাহায্য করবে। ফিউচার্স অ্যান্ড অপশনের যে স্টকগুলো রয়েছে সেখানে কোনো পজিশন ক্রিয়েট করবেন 2-3 মাসের জন্য, আপনাকে সাহায্য করবে। আপনি অপশন ট্রেডিং করবেন হেজিং করে, আপনাকে সাহায্য করবে। মার্কেটের কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স আছে বুঝতে সাহায্য করবে ওপেন ইন্টারেস্ট। আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে ওপেন ইন্টারেস্ট। কিন্তু ওপেন ইন্টারেস্ট সম্পর্কে বিশদে যাবার আগে আপনার এটা জানা উচিত যে এটা কিন্তু খানিকটা হলে পরেও ল্যাগিং ইন্ডিকেটর। কেন ল্যাগিং ইন্ডিকেটর বলছি? এটা যেহেতু আমরা খুব কারেন্ট ডেটা পাই না, আমরা 3 মিনিট মিনিমাম 3 মিনিটের পুরনো ডেটা পাই, সুতরাং আমাদের কাছে এটা ল্যাগিং ইন্ডিকেটর। অলরেডি বাজারে নতুন পুরনো কন্ট্রাক্ট চলে এসেছে বা ঘটনা ঘটে গেছে, তারপরে কিন্তু আমাদের কাছে পৌঁছায়। তাহলে কি এটা আমাদের দেখা উচিত নয়? না, এটা আবার ভুল জিনিস। এটা আমাদের দেখা উচিত, এবং এটা আর আমাদের পুরনো হলে পরেও আমরা এর সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ট্রেডিং করতে পারবো এবং আমরা কাজ করতে পারবো, যে কোনো ধরনের ট্রেডিং। আবার বোঝার চেষ্টা করুন, আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে চাইছেন অপশানে, আপনাকে সাহায্য করবে। আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে চাইছেন ফিউচার্স অ্যান্ড অপশানের স্টকগুলোকে বা ফিউচার্সে পজিশন তৈরি করতে চলেছেন, আপনাকে সাহায্য করবে। আপনি 2-3 মাসের পুরনো ভবিষ্যতের কথা ভাবছেন যে সেখানে পজিশন ক্রিয়েট করবেন কি করবেন না, মানে একটু লং টার্ম সুইংয়ের মতো করতে চাইছেন, সেখানে পজিশন করতে চাইবেন। আপনি স্টক অপশন ক্রিয়েট করতে চাইছেন, মানে কিনতে চাইছেন বিক্রি করতে চাইছেন, আপনাকে সাহায্য করবে। আপনি যদি বলেন যে না আমি হেজিং করে চলবো, আপনি হেজিং করতে পারবেন এই জিনিসটার সাহায্যেই, ইন্ডিকেটরের সাহায্যেই, সূচকটির সাহায্যে। ইন্ডিকেটর কেন? যা কিছু ইন্ডিকেট করে সেটা ইন্ডিকেটর। এটা কি ইন্ডিকেট করে? না, আপনাকে মার্কেটের ট্রেন্ড ইন্ডিকেট করে, উপরে যেতে পারে কিনা সেটা ইন্ডিকেট করে। সুতরাং অনেক কিছু ডেটা আপনাকে জানায় এই ওপেন ইন্টারেস্টের ডেটা। এবারে মেনলি আমরা ধরুন অপশান ট্রেডিংই তো করি, যারা আগ্রহী তো তাদের জন্য আমি বলছি, আর বাকিগুলোর সাপেক্ষেও আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি যেহেতু সেটার ডেটা আপনাদেরকে দেখাতে পারবো না স্টকের, সেহেতু আমি সেটারও ওপেন ইন্টারেস্ট আপনাদেরকে দেখাবো না, কেবলমাত্র নিফটির দেখাবো, বাকিগুলোর সাপেক্ষে আপনারা বুঝবেন। বিষয়টাকে বোঝানোর জন্য কথা। এখন দেখুন, একবারেই কিন্তু ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিসে ঝাঁপিয়ে যাওয়া যায় না, কিন্তু অনেকেই যারা বারে বারে আমাকে বলেছেন, বারবারই বলছেন, সুতরাং আমি একটা নিয়ম ধরে এগোনো উচিত। তো সুতরাং আমাকে এইভাবেই ঝাঁপিয়ে পড়তে হলো। সুতরাং কিছু জিনিস স্বাভাবিকভাবেই চলে আসবে, সেগুলো যারা বুঝতে পারবেন না তারা বোঝার চেষ্টা করবেন অন্য জায়গা থেকে। আমি মোটামুটিভাবে যারা বিগিনার্স, যারা বুঝবার চেষ্টা করছেন তাদের সাপেক্ষে আমি বোঝাবার চেষ্টা করব। এর অনেক আরও ডিপ অ্যানালিসিস আছে, যেটি আমি এখানে বলছি না, সেটা প্রিমিয়াম জিনিস, সেটা আমি বলছি না। কিন্তু তার মানে কি আমি যেটা বলবো সেটা কি কোনো খারাপ জিনিস? খারাপ জিনিস না, সেটা অত্যন্ত ভালো, সেটা দেখবেন অনেক কাজে লাগবে। এবারে দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু প্রথমেই বলে এটা যে আমি বলতে চলেছি প্রিমিয়াম এবং এইভাবে দর্শক টেনে রাখে। আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি কিন্তু একদম সুপার কোয়ালিটির প্রিমিয়াম জিনিস বলবো না বা শেয়ার করছি না, কারণ হচ্ছে যারা পয়সা দিয়ে পড়েন ধরুন তাদেরকে তো সেটা দিতে হবে। কিন্তু আমি যা বলবো সেটাতে আপনার যথেষ্ট হবে, এনাফ হবে আপনার ট্রেড করার জন্য, ওপেন ইন্টারেস্ট কী সেটা বুঝবার জন্য কোনো অসুবিধা হবে না। এবং আপনি যদি এটুকু বুঝতে পারেন তাহলে আপনি এর সাপেক্ষে ট্রেড করতে পারবেন এবং এতে আপনার যথেষ্ট হবে। তো চলুন আমরা সময় নষ্ট না করে প্রথমে ওপেন ইন্টারেস্ট কী জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ওপেন ইন্টারেস্ট, ওপেন কথাটার অর্থ হচ্ছে খোলা। যে পজিশনটা খোলা আছে, যেটা ক্লোজড হয়নি সেটাই ওপেন। তাহলে কি ক্লোজড হয়নি? না একটা কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? না একটা অপশান আমি বাই করছি, তাহলে আমি যদি বাই করি তাহলে কেউ না কেউ তো সেল করল, কেউ না কেউ সেল করেছে, তাহলে একজন একটা সেল করলেন এবং আমি একটা বাই করলাম, তাহলে দুজন মিলে একটা কন্ট্রাক্ট ওপেন হলো। এই রকম ওপেন কতগুলো আছে, সেটা হচ্ছে সেই স্ট্রাইক প্রাইসের ওপেন ইন্টারেস্ট। বোঝা গেল? এবার সেটা পুটের জন্য হতে পারে, সেটা কলের জন্য হতে পারে। আমি একটি কল কিনলাম, তেমনি করে কেউ মনে করছেন একজন পুট কিনছেন, তাহলে যিনি পুট কিনছেন তার একজন বায়ার যেমন আছে তেমনি একজন সেলার আছে, তেমনি করে
কল একজন কিনছেন একটা স্ট্রাইক প্রাইসে, তার কিন্তু একজন বায়ার্স আছে, তার একজন সেলার আছে। তাহলে এই দুজন মিলে, কলের দুজন মিলে একটা অপশন, একটা ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট করলেন, পজিশন ক্রিয়েট করলেন যেটা ওপেন আছে। আবার তেমনি করে পুটের ক্ষেত্রেও একটা পজিশন ওপেন হলো। তো এটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। এবারে এই যে ওপেন ইন্টারেস্টের ডেটা আমরা অ্যানালিসিস করব, সেটা কার সাপেক্ষে করব? সেটা আমরা করব একজন সেলারের সাপেক্ষে। কেন সেলারের সাপেক্ষে? এটাকে আপনাকে বুঝতে হবে যে কেন সেলারের সাপেক্ষে বিচার করব, সেলার কে যে তার সাপেক্ষে বিচার করতে হবে, সেটা বুঝবার জন্য চলুন আমরা একটু স্ক্রিনের দিকে এগোই এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন, সেলার, আচ্ছা মনে করুন আপনারা অনেকেই হয়তো এটা জানেন, কিন্তু যারা জানেন না, আমি ধরেই নিয়েছি যে আপনারা জানছেন না, জানবেন না, সেই জন্য আমাকে একটু বিশদে বলতে হবে, কারণ অনেকেই তো ভিডিওটা দেখবেন। একজন সেলার এবং একজন বায়ার্স, তো এর মধ্যে কে বেশি শক্তিশালী, কে বেশি টাকা খরচ করছে, কে কি করছে আপনারা কি জানেন? আচ্ছা আমি আপনাদেরকে বলি, যেমন মনে করুন মার্কেট চলছে মনে করুন 25,000 ধরে নিন, তাহলে 25,000 সিই মানে কল, তাহলে এটি আজকে স্ট্রাইক প্রাইস মনে করুন 100 টাকা, মনে করুন অ্যাট দ্য রেট অফ 100 টাকা, এবং আমার একটা লট সাইজ, এক লট কিনছি অর্থাৎ 75টা কিনছি, তাহলে আমাকে কত টাকা দিতে হচ্ছে না, আমাকে 7,500 টাকা দিয়ে আমি বাই করতে পারছি, অপশন বাই করছি। কিন্তু এই যে 7500 টাকা দিয়ে 100 টাকাতে বাই করলাম, তাহলে কেউ না কেউ তো সেল করলেন, তাহলে যিনি সেল করলেন তিনি হচ্ছেন রাইটার, তিনি কল রাইট করলেন, এখানে কল রাইট করলেন। কলটা রাইট করতে গেলে তার কত টাকা লাগছে, মোটামুটি মনে করুন 1.2 লাখ থেকে 1.5 লাখ টাকা লাগছে। তাহলে কে বেশি ইনভেস্ট করছে বলুন তো? এ বেশি ইনভেস্ট করছে। তাহলে এ বেশি এত ইনভেস্ট করবেন কেন? এরপরে আবার কি অসুবিধা আছে? 1 নাম্বার গেল এটা। দ্বিতীয় নাম্বার কি রয়েছে ভালো করে দেখুন, দ্বিতীয় নাম্বার এখানে বলছি কি আছে, এই যে আমি 7,500 টাকা আমি ইউজ করলাম, আমার সর্বোচ্চ লস কত হতে পারে, ম্যাক্সিমাম লস কত হতে পারে? ম্যাক্সিমাম লস হতে পারে 7,500 টাকায়, কারণ এটা আস্তে আস্তে কিসে পরিণত হবে, 100 টাকাটা কিসে পরিণত হয়ে যাবে, জিরোতে। কিন্তু এর সেলারের লস কত হতে পারে? অসীম, কারণ এটা এই 7,500 টাকাটা বাড়তে 100 টাকাটা বাড়তে 600, 700, 1100 হতে পারে। কিন্তু মার্কেট যতই নামুক এটা শেষ পর্যন্ত কত হতে পারে? 100 টাকা থেকে জিরো হতে হবে, জিরো নিচে যেতে পারে না, কিন্তু উপরের দিকে যাওয়ার কোনো লাস্ট সীমা নেই, 1500 টাকাও হতে পারে কি হতে পারে না। তাহলে এর লস হবে ম্যাক্সিমাম, তাহলে এর ম্যাক্সিমাম লস এইটা, আর এর ম্যাক্সিমাম লস কত? কেতাবি ভাষাতে কিন্তু ইনফিনিটি নয়, তার একটা নির্দিষ্ট লিমিট আছে, কিন্তু ধরুন ইনফিনিটির লোকসান হতে পারে। তাহলে আমি বেশি টাকা দেব, আমার লস হবার বেশি সম্ভাবনা আছে, তাহলে মার্কেটকে কোনো না কোনো কিছু তো আমাকে দিতে হবে। যদি আপনি সেটা আমাকে না দেন, তাহলে আমি কেন সেল করব মশাই এত টাকা দিয়ে? তাহলে মার্কেট কিন্তু আপনাকে কিছু না কিছু সুবিধা দেবে। কি সুবিধা দেবে না, সেই সুবিধাগুলোর আবার অনেক লিস্ট আছে, সেগুলো আমাকে বুঝতে বলে কি করতে হবে না, আপনাকে গ্রিক্সগুলোকে বুঝতে হবে। যাই হোক, একটা হচ্ছে আপনাকে একটা ডিকে দেবে, ডিকে মানে কি, আস্তে আস্তে ক্ষয়ে যাওয়া দেবে। অনেকবার বলেছে দেখুন যে আইসক্রিমটা গলে যাচ্ছে, অর্থাৎ প্রিমিয়ামটা গলতে শুরু করে, সেই গলে যাওয়ার সুবিধাটা আপনাকে দেবে, 1 নাম্বার। তাহলে এই মার্কেটে সেলার বড় না বায়ার্স বড়? অবশ্যই এখানে বায়ার্সরা বড় নয়, এখানে কারা বড়? সেলাররা বড়। সেলাররা বেশি ক্ষমতাশালী, কারণ কি, তারা বেশি টাকা দিচ্ছেন, তারা লসের সম্ভাবনা বেশি, ঝুঁকি বেশি নিচ্ছেন, তাহলে তাদেরকে সুবিধা কিছু দিতে হবে। তাহলে এই যে ওপেন ইন্টারেস্টে একটি যখন ওপেন ইন্টারেস্ট তৈরি হচ্ছে, তাহলে একটা অপশন কিনছে, বাই করছে, এবং একটা অপশন সেল করছে, সেম এই দুটো মিলিয়ে একটা ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হলো এই স্ট্রাইক প্রাইসে। যদি 25,000 কলের ক্ষেত্রে হয়, তো 25,000 কলের একটা ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হলো। এর মধ্যে দামি কোন প্লেয়ারটা? সেলার। তাহলে আমরা ভাববো এর সাপেক্ষে। এইবারে কি করে আমরা বুঝতে পারি সেটা বোঝার চেষ্টা করি। দেখুন, মনে করুন কারেন্ট মার্কেট রয়েছে 25,000-এ, একটু মন দেবেন এবং বোঝার চেষ্টা করবেন। কারেন্ট মার্কেট হচ্ছে 25,000-এ। এবার আপনি দেখলেন যে 25,200 এর কল আপনি কিনে নিলেন, বাই করলেন। তাহলে আপনি যদি 25,200 কল বাই করেন, না কেউ তো সেল করেছে। তাহলে যিনি সেল করেছেন তার সাপেক্ষে বিচার করব। যিনি সেল করেছেন তিনি কি চাইবেন যে মার্কেট এর উপরে যাক? নিশ্চয়ই তিনি চাইবেন না, কারণ গেলে পরে তার কি হবে? লোকসান হবে।
তাহলে ইনি কি চাইবেন? ইনি চাইবেন এর নিচে মার্কেট থাকুক। বোঝা গেল? তাহলে একে যদি গুরুত্ব দিই তাহলে এর নিচে মার্কেট থাকানোর জন্য তাহলে এটি মার্কেটে কিসে পরিণত হয়ে যাবে? রেজিস্ট্যান্সে পরিণত হবে। এবার আপনি বোঝার চেষ্টা করুন যে 24,800 পুট একজন ভদ্রলোক সেল করেছেন আর কেউ একজন বাই করেছেন, তাহলে এখানে একটা ক্রিয়েট হয়েছে। তাহলে যিনি সেল করেছেন তিনি কি চাইবেন যে মার্কেট নিচে যাগে? নিশ্চয়ই তিনি চাইবেন না। তিনি এর নিচে গেলে পরে তার কি হবে? লস হবে। তাহলে যে সেলারের সাপেক্ষে যদি বিচার করি তাহলে মার্কেটের উপরে থাকবে কি উপরে থাকবে না? উপরে থাকবে। তাহলে যদি উপরে যায় তাহলে এটি কিসে পরিণত হয়ে গেল? সাপোর্ট। তাহলে কোনো একটি স্ট্রাইক প্রাইসে যদি আপনি দেখেন যে হিউজ পরিমাণ ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে আছে, মনে করুন এখানে 200 ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট আছে পুট রাইটার, আর কল সেখানে আছে মনে করুন 20টা, তাহলে পুট রাইটার এখানে বেশি কি বেশি না? বেশি। তাহলে এই স্ট্রাইক প্রাইসে জয় কাদের হবে? এদের। তাহলে বেশি সেলার কি চাইছে? মার্কেটের নিচে যেতে চাইছে না। বেশি সেলার কি করেছেন? এই পুটকে সেল করে রেখেছেন। তাহলে মার্কেটের নিচে যেতে পারে না, যেতে দেবে না খুব সহজে। তাহলে মার্কেট এটি সাপোর্ট হিসেবে কাজ করবে আর এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবারে প্রত্যেকটা স্ট্রাইকে 25,000-এ মার্কেট রয়েছে, 25,000-এ কলও আছে, 25,000-এ পুটও আছে। এবার কলের আবার দুটো প্লেয়ার আছে, সেলারও আছে আবার বায়ার্সও আছে। পুটের সেলারও রয়েছেন, বায়ার্সও আছে, আছে কি নেই? দুজনেই রয়েছে। এবার আমরা কেবল সেলারদের ডেটাকে বা সেলারদের সেন্টিমেন্টটাকে নিয়ে বিচার করব। এবারে এই 25,000-এর কলে অনেক সেলার, মনে করুন যে 10,000 সেলার কি ভাবছে যে কলকে সেল করেছেন। 10,000-এর জোর কিসে আছে? যে মার্কেটকে নিচের দিকে নামাবো। আর এখানে মনে করুন যে আপনার 20,000 সেলার পুটকে সেল করেছেন, তাহলে 20,000 সেলার কি ভাবছে? মার্কেটকে এর নিচে যেতে দেবো না। তাহলে যে রাজাই অরিজিনালি যুদ্ধ হয়, সেই রাজাই যুদ্ধ হচ্ছে কিন্তু এক একটা স্ট্রাইক প্রাইসের কল সেলার এবং পুট সেলারের মধ্যে। কাদের জোর বেশি তারা মার্কেটকে সেই দিকে নিয়ে যাবে। যদি পুটের রাইটারদের জোর বেশি হয় তাহলে মার্কেটকে কিন্তু নিচে যেতে দেবে না, উপরে রাখবে। কল সেলারদের যদি জোর বেশি হয় তাহলে তারা মার্কেটকে নিচের দিকে যেতে দেবে, উপরের দিকে যেতে দেবে না। তাহলে এই দুজনের রাজাই যুদ্ধ। এবারে এই ডেটাটা যদি আমরা দেখে বুঝতে পারি যে দেখুন কার জোর বেশি আছে, মার্কেট সেই দিকে যেতে পারে। কেন বললেন? কারণ হচ্ছে ইন্টারডেতেও তো কিছু চেঞ্জ হবে, এবং এই যে পজিশনটা তো তারা 1-2 মাস আগে থেকেও ক্রিয়েট করে রাখতে পারে। তাহলে এইবারে ওপেন ইন্টারেস্ট যখন আমরা করব, ওপেন ইন্টারেস্টের দুটো জিনিসকে আমরা দেখতে পাবো। একটা নাম হচ্ছে টোটাল ওপেন ইন্টারেস্ট, আর একটা নাম হচ্ছে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। তো টোটাল ওপেন ইন্টারেস্ট হচ্ছে টোটালটা, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা কি? এটা হচ্ছে ইন্ট্রাডে ডাটা, অর্থাৎ আজকের দিনে কি হলো। এই ডেটাটা আমাদের কাছে মিনিমাম 3 মিনিট লেটে এসে পৌঁছায়। তাহলে 3 মিনিট আগে যে পজিশনটা হলো সেটা এনএসসি সার্ভ করে লোকদেরকে, যারা প্রচুর টাকা দিয়ে কেনে, সেই ব্রোকারদের কাছে আসে, বা অপস্টা বা এরকম বিভিন্ন রকম থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপস তাদের কাছে আসেন এবং তারা আমাদেরকে পরিবেশন করে। তাহলে আমরা ডেটাটা যেটা পাচ্ছি সেটা কিছুক্ষণ পরে পাচ্ছি, কিন্তু ওভারঅল একটা কোন জায়গাতে পজিশন তৈরি আছে, কোন জায়গাতে সাপোর্ট হয়ে আছে, রেজিস্ট্যান্স হয়ে আছে, এটা কিন্তু আমরা একটা আইডিয়া করতে পারি। যারা ইন্টারডে ট্রেডিং করবেন তারা এই চেঞ্জ ইন ইন্টারডে ডেটাটা দেখবেন। আমি আরও বিশদে আপনাদেরকে চার্টে দেখাবো, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারলেন। এবারে কীরকম আমরা জিনিস দেখছি আমরা চলুন একবার চার্টে দেখি। এই দেখুন, এটা হচ্ছে ওপেন ইন্টারেস্টের আমরা অপস্ট্রা। আপনারা অনেক রকম এরকম প্ল্যাটফর্ম আছে, আমি এটাকে সাজেস্ট করছি না, আমরা করতে পারেন। এটা ফ্রি, আপনারা পেড ভার্সনও ব্যবহার করতে পারেন, আমি ফ্রিতেই দেখাচ্ছি। নিফটি, এখানে আরও তো যদি টেপেন তাহলে বিভিন্ন রকম স্টক ইত্যাদি চলে আসবে, যেটা খুশি আপনি দেখবেন তাটাকে লাগাবেন। এখানে হচ্ছে এক্সপায়ারি ডেট, এখানে চেঞ্জ করলে পরে আপনি এক্সপায়ারি ডেটগুলো পাবেন। আমাদের নেক্সট এক্সপায়ারি নিফটির কততে? 29 মে, সুতরাং তার সাপেক্ষে আমরা বিচার করছি। তো ঠিক আছে, আমরা যদি বিচার করি, আমরা নিচের দিকে এলাম। দেখুন, এরা কিন্তু সাধারণত কোন প্রাইসটাকে নেয়, সেটা হচ্ছে ফিউচার প্রাইসকে নেয়। এরা কিন্তু ফিউচার প্রাইসকে নেয়, স্পট প্রাইসটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু ফিউচার প্রাইসের সাপেক্ষে এখানে ওরা সাজিয়েছে। ঠিক আছে, সাজায় সাধারণত। ঠিক আছে, এবারে চলে আসুন নিচে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রেড এবং বেশ কিছু গ্রিন। তো এখানে 1 নম্বর হচ্ছে ওপেন ইন্টারেস্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট।
তো এটা হচ্ছে টোটাল ওপেন ইন্টারেস্ট, এটা হচ্ছে টোটাল ওয়াই, আর এটা চেঞ্জ ইন ওয়াই, এটা ইন্টারডে ডেটা। মানে আজকের দিনে কি ঘটছে সেটা হচ্ছে আজকে। আর রেটগুলো কি, রেটগুলো মানে হচ্ছে রেট ইকুইভ্যালেন্ট হচ্ছে পুট রাইট করা আছে, তার মানে পুট রাইটাররা এখানে রয়েছেন। তাহলে অরিজিনালি এটা কিন্তু কি হিসেবে কাজ করবে, সাপোর্ট। আর গ্রিন ইকুইভ্যালেন্ট কি, কল রাইটার আছেন, এটা মানে হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এক কথাতে বলুন তো, এইটা সব থেকে বড় রেজিস্ট্যান্স আর এটা সব থেকে বড় সাপোর্ট। তাহলে মার্কেট 29শে মে এক্সপায়ারির আগে সাধারণত এইটি হচ্ছে সাপোর্ট এবং এইটি হচ্ছে বড় রেজিস্ট্যান্স। তাহলে যদি আপনি হেজ করে চলতে চান তাহলে এই দুটি স্ট্রাইক প্রাইসের কি করতে হবে, আপনারা এটা কলকে বিক্রি করে রাখতে পারেন, এটা পুটকে আপনারা বিক্রি করে রাখতে পারেন। তো সেই হিসেবে আপনারা নিজেদের কাজ করতে পারেন। হেজিং করাটা আমি এখন শেখাচ্ছি না, এটা হচ্ছে বিষয়। এবারে যেখানে এটিএম স্ট্রাইক প্রাইস, অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস রয়েছে, তার কাছাকাছি যে স্ট্রাইক প্রাইস সেটাকে আপনি দেখুন স্পটে, সেখানে দেখুন গ্রিন বেশি, গ্রিন গ্রেটার দেন আর। তার মানে এটা আমি কি বলতে পারি, তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স বেশি, রেজিস্ট্যান্স বেশি গ্রেটার দেন কি সাপোর্ট। গ্রিন হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। তাহলে এই বারে আপনি অনায়াসে কি দেখে বুঝতে পারছেন যে টোটালে কত। এবার বেশি হলেই তো নয়, একদম বেশি হলে পরেই যে আপনার যেতে পারবে না তা কিন্তু নয়। ইন্ট্রাডেতে এটা হচ্ছে ইন্ট্রাডে চেঞ্জ। এখানে কে আবার বলেছে, এখানে দেখুন রেজিস্ট্যান্সটা হচ্ছে সাপোর্টের থেকে কম, এখানে রেড বেশি হয়েছে, তাহলে সাপোর্ট এখানে জোর দিয়েছে। আমরা এখানে মাউসটা যখন নিয়ে যাবেন তখন আপনি এখানে ডেটাটা পড়তে পাবেন। আমি প্রতিদিন অ্যানালিসিসের সময় এটা বলি। দেখুন আমি উপর থেকে পড়ছি, আপনারা দেখুন 25,000-এ কল অপশন কতগুলো লট আছে, 1,47,285টা। তার মানে এতজনা কলকে বিক্রি করে রেখেছে। তাহলে এতজন কি চাইছে, এতজন কলকে কিনেও রেখেছে, এতজন কলকে যারা বিক্রি করছে তাদের সাপেক্ষে বিচার করছি। তাহলে কলকে যারা বিক্রি করেছেন তারা কি 25,000-এর উপরে মার্কেটকে যেতে দেবে, যেতে দেবে না 29শে মে পর্যন্ত, তাদের ধারণা তাই। দ্বিতীয় নম্বর কি, পুট ওয়াই কি, এটা টোটাল পুট কত, 1,23,293, 1,23,293 কি চাইছে, মার্কেট কি 25,000-এর নিচে নিয়ে যেতে, না নিয়ে যেতে চাইছে না। তার মানে 29শে মে পর্যন্ত এটা হচ্ছে টোটাল হিসেব। এখনো পর্যন্ত 25,000 একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর পুট অর্থাৎ সাপোর্ট কিন্তু খুব যে কম তা নয়, মোটামুটিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এটা গেল টোটালে, কারণ এই পজিশন তো আজ থেকে ক্রিয়েট করা নেই, এটা 29 তারিখ পর্যন্ত চলতে পারে, কালকেও শেষ হয়ে যেতে পারে। আজকের দিনে কি ঘটনা ঘটেছে আমরা দেখব। আজকের দিনে এটা দেখুন, তার নিচের অংশটা তো পাবেন। তারপর আছে পিসিআর, আমরা সেটাকে উল্লেখ করছি না। কল ওয়াই চেঞ্জ, আজকের দিনে কল ওয়াই চেঞ্জ কত হয়েছে, অর্থাৎ কতজন পুট এই কল রাইটার ভাবছেন যে মার্কেটকে কোনো মতেই 25,000-এর উপরে যেতে দেবো না, সেটার সংখ্যা আছে 44,233 লট। কিন্তু পুট ওয়াই চেঞ্জ কতটা হয়েছে, 68,530টা। তার মানে কি, তার মানে হচ্ছে 68,530টা লট, মানে জোন মনে করতে পারেন বা কন্ট্রাক্ট মনে করতে পারেন। এরা কি চাইছে, এরা সাপোর্ট হিসেবে দেখছে 25,000-কে, তার মানে মার্কেটকে 25,000-এর নিচে যেতে চাইছে না আজকের দিনে। তাহলে আজকের দিনে ওটা তো 29শে মে পর্যন্ত টোটাল, কিন্তু আজকের দিনের ঘটনাটা কি ঘটেছে দেখুন, 1.5 গুণ সাপোর্ট বেশি আছে। যতজন চাইছে মার্কেটকে নিচে নিয়ে যেতে, তার থেকে 1.5 গুণ বেশি লোক আছে মনে করতে পারেন যে উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য। তাহলে সেই জন্যই আজকে আমি অ্যানালিসিস করছি, ভিডিওটা আছে 26শে মে 2025। আপনারা পুরনো যখন এটাকে আপলোড হবে একবার দেখবেন যে আজকে মার্কেট ক্লোজ হয়েছে 25,001-এ, কারণ 25,000-কে ভেঙে তারা চাইছে 25,000-এর সাপোর্ট তৈরি করতে, সেই জন্য 1.5 গুণ লোক থাকার জন্য মার্কেট কিন্তু ওখানে এসেছে। এইভাবে আপনাকে প্রত্যেকটা দিনে গেলে পরে আপনি দেখতে পাবেন। তাহলে আমি যদি রাত 2টোতে পৌঁছাই, তার আগের স্ট্রাইক প্রাইসটাতে যাই 24,900, যদিও 950 আছে, কিন্তু আমি 24,900-তে যাচ্ছি। সেখানে দেখুন কল রাইটার কত আছে, 45,000। তার মানে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য কতজন রয়েছে, 45,000, আর উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য 58,290। তাহলে টোটাল ওপেন ইন্টারেস্টই বেশি আছে। এবার যদি আজকের দিনের চেঞ্জ দেখেন তাহলে মাথা খারাপ হয়ে যাবে। কল দেখুন -19,524, তাহলে 19,524 জন কল রাইটার পালিয়েছেন ভয় পেয়ে। কেন পালিয়েছেন, পজিশন ক্লোজ করেছেন। কেন পজিশন ক্লোজ করেছেন, এই জন্য যে এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলছে, এবং ওরা ভেবেছিল 24,900 নিচে থাকবে মার্কেট,
মার্কেটকে ওরা 24,900 উপরে যেতে দেবে না, সেই জন্য তো কল রাইট করেছেন। কিন্তু পুট রাইটাররা আরও যোগ হয়েছে 11,092 জন, এবং ওনারা মার্কেটকে ঠিলে তুলে নিয়ে চলে গেছে। যখন তুলে নিয়ে যাচ্ছিল তখন ওদের লোকসান হচ্ছিল, কল রাইটাররা বেরিয়ে গেছে। তাহলে যেখানে যেখানে ভয় পাবে যে সমস্ত রাইটাররা এবং নতুন করে বিপরীত রাইট করবেন, তখন কিন্তু তার উল্টো দিকে মার্কেট ঘোরার একটা চান্স আছে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে কল রাইটাররা যখন পালাবেন এবং পুট রাইটার যখন বাড়াবেন, তখন মার্কেট কিন্তু উপর দিকে যাবে। আর কল রাইটার যখন পালাবেন না, পুট রাইটার পালাবেন আর কল রাইটার বাড়াবেন, তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসার চান্স আছে। তাহলে এই হচ্ছে মোদ্দা কথা, এই হচ্ছে মোটামুটিভাবে ওপেন ইন্টারেস্ট। এর ডিপে অনেক বেশি ডিপ আলোচনা করা যায় এবং আলোচনা করা উচিত। আমি এইটুকুই এই পর্বে করলাম, কারণ এর বেশি বললে পরে অনেক বেশি বলা হবে। তো আপনারা বুঝতে পারলেন, যদি এইটুকুকে দেখেন এবং ইন্টারডে চেঞ্জ দিয়ে আপনি দেখেন, যদি দেখেন যে এখান থেকে এরা পালিয়ে যাচ্ছে, এই যে বলি আমি অ্যানালিসিস করার সময়, এইবারে নিফটি যখন অ্যানালিসিস করবো প্রত্যেক দিন, তখন আমরা বোঝার চেষ্টা করবেন এখান থেকে পালাচ্ছে কল রাইটাররা, তার মানে ওরা নিশ্চয়ই মার্কেটকে নিচে নিয়ে যেতে পারবে না। নিচে নিয়ে গেলে তো ওদের লাভ ছিল, তাহলে তো পালাতো না, তাহলে মার্কেট উপর দিকে যাবে। তাহলে যখন কল রাইটাররা পালাচ্ছেন এবং নতুন করে পুট রাইটার অ্যাড হচ্ছে, তখন কিন্তু মার্কেট উপর দিকে হবে, মার্কেট কিন্তু বুলিশ। ওপেন ইন্টারেস্ট, এবার একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলছি, যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত এই ভিডিওর এখনো পর্যন্ত এসে দাঁড়িয়ে আছেন, তাদের জন্য আমি একটা অংশ বলছি। দেখুন, ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ করে, বাড়ে এবং প্রাইস তার সঙ্গে বাড়ে, তার মানে এই যে বাড়ার দিকে ওপেন ইন্টারেস্ট কিন্তু কাজ করছে, সেন্টিমেন্ট কিন্তু প্রাইস বাড়ার দিকে কাজ করছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু বুলিশ স্টক হতে পারে। আবার ওপেন ইন্টারেস্ট কিন্তু কি হচ্ছে না, মনে করুন বাড়ছে আর প্রাইস কমছে, তার মানে কিন্তু কমার দিকে সেন্টিমেন্ট রয়েছে মার্কেটে। ঠিক আছে, এই পর্যন্ত আমি একটু হিন্টস দিলাম আপনাদেরকে। আপনারা এবারে এটাকে আর একবার শুনুন, ভালো করে বুঝুন, এবং প্রত্যেক দিন যখন শেষে ওই 2-4 মিনিট 2 মিনিটের মতো করে আমরা একটা ছোট্ট অংশ ওপেন ইন্টারেস্টের সাপেক্ষে রাখি, তখন বোঝার চেষ্টা করুন। আপনি যদি রেঞ্জটা জেনে নিতে পারেন যে এখানে বড় সাপোর্ট আছে, এখানে বড় রেজিস্ট্যান্স আছে, তাহলে তার মধ্যেই মার্কেট থাকার চান্স আছে। আর চেঞ্জ ইন ওয়াই ডেটাটা কিন্তু আপনাকে লক্ষ্য করে যেতে হবে থ্রু আউট দ্য সেশন, লাইভ সেশন, যখন মার্কেটে কীভাবে আপনার চেঞ্জ হচ্ছে, এবং তার সাপেক্ষে আপনি ট্রেড করতে পারেন। যখন দেখবেন ধীরে ধীরে পুট রাইটার বাড়ছে কোনো একটা স্ট্রাইক প্রাইসে এবং কল রাইটাররা পালাচ্ছেন, তখন আপনি কি জানবেন যে মার্কেট উপরের দিকে উঠবে, অর্থাৎ সেই স্ট্রাইক প্রাইসটা তখন আমরা কিন্তু কিনতে পারি, বাই করতে পারি, কল অপশন কিনতে পারি উপরে যাওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, সবই কিন্তু যেতে পারে, কারণ লাইভ ডেটা আপনি 3 মিনিট পর, সেই 3 মিনিটে কিন্তু অনেক ঘটনা ঘটে যাবে, অনেক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনি যদি চান, তাহলে এটাকে আগে ভালো করে অবজার্ভ করুন, আপনারা দেখুন এবং আপনারা বিবেচনা করুন। আজকের আলোচনা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো এই স্ট্র্যাটেজিটা জেনে আমাকে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।